হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদের অভিষেক দা। আজ গুরুত্বপূর্ণ ক্লাস এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে যে সায়েন্সগুলো এসেছিল বায়োলজি থেকে, তার 20টা কোশ্চেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য এনেছি। এই 20টা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট এবং এগুলো আবার 2026-এর যে পরীক্ষাটা হতে চলেছে সেই পরীক্ষাতে আসতে পারে। তাহলে প্রথম কোশ্চেন দেখা যাক। ফার্স্ট কোশ্চেন, দেশীয় ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো বায়োলজি থেকে। দেশীয় কার্ট টি থেরাপি বি অল এবং অন্যান্য কোনো রক্তের ক্যান্সারের বিরুদ্ধে সর্বাধিক কার্যকারিতা দেখিয়েছে কোন সংস্থা? মাল্টিপল মাইলোমা, না হজকিন লিম্ফোমা, না ক্লিনিক মাইলেট লিউকেমিয়া, না নন হজকিন লিম্ফোমা। তাহলে উত্তর কোনটা হবে? নন হজকিন লিম্ফোমা এই সংস্থা দেখিয়েছেন। নেক্সট কোশ্চেন, লিপিড হজমকারী এনজাইমের ঘাটতি বা নিষ্ক্রিয়তার কারণে মস্তিষ্কের কোন অংশে লিপিড জমা হওয়ার ফলে কোন রোগ হয়? লিপিড মানে কি? ফ্যাট, যেটা আমাদের এনজাইম মানে উৎসেচক, ঘাটতি হয় যখন আমাদের এনজাইমে ঘাটতি হয় বা নিষ্ক্রিয়তার কারণে মস্তিষ্কের কোন রোগ, কোষে লিপিড জমা হওয়ার ফলে কোন রোগ হয়? আমরা দেখব ফার্স্ট, আলঝাইমার রোগ হয়, না হান্টিংটন রোগ, না পার্কিনসন রোগ, না টেইস্যাক্স রোগ হয়? উত্তর অপশন ডি, টেইস্যাক্স রোগ। আমরা কিছু ফ্যাক্ট দেখে নিই। টেইস্যাক্স রোগ লিপিড হজমকারী উৎসেচকের অভাব বা নিষ্ক্রিয়তার কারণে মস্তিষ্কের কোষে লিপিড জমা হওয়ার কারণে হয়। এর ফলে গুরুতর স্নায়বিক অবক্ষয় হয় এবং অবশেষে মৃত্যু ঘটে। নেক্সট কোশ্চেন, 1990 সালে চালু হওয়া হিউম্যান জিনোম প্রজেক্ট লক্ষ্য ছিল কত বিলিয়ন বেস জোড়া মানুষের ডিএনএ তৈরি করে তার ক্রম নির্ধারণ করবে? উত্তর ডি, 3 বিলিয়ন। কিছু ফ্যাক্ট আমি লিখেছি এ সম্পর্কে, দেখে নাও। হিউম্যান জিনোম প্রজেক্ট ছিল একটি আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক গবেষণা প্রকল্প। এটি 1990 সালে শুরু হয়েছিল। তাহলে কত সালে শুরু হয়েছিল? পরীক্ষা আসতে পারে তোমাদের। 1990 সালে শুরু হয়েছিল, যার লক্ষ্য ছিল মানব ডিএনএর সমস্ত জিনের ম্যাপিং এবং বোঝা। এইচজিপি এর প্রাথমিক লক্ষ্য ছিল 3 বিলিয়ন বেস পেয়ার সম্পূর্ণ ক্রোম নির্ধারণ করা, যা মানব ডিএনএ তৈরি করে এবং ডিএনএর 4টি রাসায়নিক বেস দ্বারা গঠিত। এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসেছে। 4টি রাসায়নিক বেস কি কি? একটা অ্যাডেনিন মানে তার চিহ্ন এ, থাইমিন চিহ্ন টি, সাইটোসিন চিহ্ন সি, গুয়ানিন চিহ্ন জি, যা ডিএনএ ডাবল হেলিক্সের ধাপ তৈরি করতে জোড়া হয়। এই যে ডাবল হেলিক্স, এগুলো যখন আমরা এনসিআরটি পড়বো তখন আমি পুরো ভেঙে তোমাদের, যখন সাবজেক্টের থিওরি পড়াবো ফ্রিতে, তখন আমি তোমাদের ভেঙে এনসিআরটি থেকে লাইন বাই লাইন বুঝিয়ে দেবো। এখন জাস্ট কোশ্চেনগুলোকে করবো। নেক্সট কোশ্চেন, 1990 সালে সেপ্টেম্বর মাসে শুরু হওয়া প্রথম মানবজিন থেরাপি পরীক্ষার একটি রেট্রোভাইরাল ভেক্টর ব্যবহার করা হয়েছিল কোন ঘাটতির বিরুদ্ধে? ক অ্যাডেনোসিন ডিমিনেস এক্স লিঙ্ক অ্যাডেনোলিকিউ ডিস্ট্রফি, না মাইটোকন্ড্রিয়াল এক্সেফাইলোপ্যানি, না 3 মিথাইল গ্লুটাকোনিক অ্যাসিডুবিরিয়া? উত্তর এ অ্যাডিনোসিন ডিমিনেস। তাহলে উত্তর কোনটা হচ্ছে? এ অ্যাডিনোসিন ডিমিনেস। ফ্যাক্ট কি আছে? সেপ্টেম্বর 1990 সালে প্রথম মানব জিন থেরাপি পরীক্ষাটি অ্যাডিনোসিন ডিএমএনএসে ঘাটতিকে লক্ষ্য করে করা হয়েছিল। তাহলে পরীক্ষা আসতে পারে ফার্স্ট কবে করা হয়েছিল? 1990 সালে প্রথম করা হয়েছিল। কোন মাসে? সেপ্টেম্বর মাসে। এটি একটি বিরল জেনেটিক রোগ যা ইমিউনো সিস্টেমকে প্রভাবিত করে, মানে আমাদের শরীরের যে ইমিউনো সিস্টেম আছে সেটাকে প্রভাবিত করে। নেক্সট কোশ্চেন, নিচের কোন উদ্ভিদটি প্লাস্টিসিটির উদাহরণ? মানে নিচের কোন উদ্ভিদটি প্লাস্টিসিটির উদাহরণ? কয় দাগ বলছে ফটোট্রফিজম, খ হেটেরোফাইলি, গ ভার্নালাইজেশন, ঘ ফটোপিউরোজিনম। উত্তর বি, এই যে ক্ষয় দাগ হেটেরোফাইলি এর উদাহরণ, এর উত্তর। নেক্সট, উদ্ভিদের ফ্যাক্টগুলো কি বলছে? উদ্ভিদের প্লাস্টিসিটি বলতে পরিবেশগত অবস্থা বা জেনেটিক কারণগুলির প্রতিক্রিয়ার কারণে বৃদ্ধি বা বিকাশের সাথে খাপ খাপিয়ে নেবার ক্ষমতা বোঝায়।
তাহলে কি বোঝায় প্লাস্টিসিটি বলতে আমরা কি বুঝলাম, যে পরিবেশগত অবস্থার বা জেনেটিক কারণগতগুলির প্রতিক্রিয়ার কারণে তাদের বৃদ্ধি বা বিকাশের সাথে খাপ খাপিয়ে নেওয়ার ক্ষমতাকে বোঝায়। হেটেরোফিলি হলো উদ্ভিদের প্লাস্টিসিটির একটি উৎকৃষ্ট উদাহরণ। এটি একই উদ্ভিদের একাধিক ধরনের পাতার আকারের উপস্থিতি বোঝায়। মানে একই উদ্ভিদের মানে একই ধরনের পাতার আকার আকৃতি এগুলোকে বোঝাবে। ওই উদ্ভিদ প্রধানত তিন ধরনের হয়, হেটেরোট্রপিক উদ্ভিদ তিন ধরনের হেটেরোফিলি দেখা যায়, যেগুলো বিকাশগত হেটেরোফিলি, একটি উদ্ভিদের বিকাশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের পাতা তৈরি হয়, উদাহরণ তুলা। নেক্সট, স্বভাবগত হেটেরোফিলি, পরিবেশগত অবস্থার কারণে বিভিন্ন ধরনের পাতা দেখা যায়, উদাহরণ বাটারকাপ। জেনেটিক কারণে, যেটা জিনগত হয়, প্রচারিতভাবে স্বভাবগত হেটেরোফিলি। জেনেটিক গঠনের কারণে পাতার ভিন্নতা দেখা যায়, উদাহরণ ধানে। এই ফ্যাক্টগুলো তোমরা একটু লিখে নেবে খাতায়, নোট ডাউন করবে, এগুলো কিন্তু পরীক্ষায় আবার আসতে পারে নেক্সট ইয়ারে। 6 নম্বর কোশ্চেন, পল এরলিচ কোন সালে প্রথম কেমোথেরাপিউটিক এজেন্ট সালভারসান আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? এর দাগ মানে কয়ের দাগ বলছে 1913, খয়ের দাগ 1908, গ 1901, ঘ 1905। সঠিক উত্তর 1908। 1908 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ফ্যাক্ট ছিল কি, সালভারসান যা আর্টসফেনিমন নামেও পরিচিত ছিল এবং সিফিলিসের চিকিৎসার জন্য ব্যবহৃত প্রথম কেমোথেরাপিউটিক এজেন্ট। এই ফ্যাক্টগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ওয়েট করো, নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। নেক্সট কোশ্চেন কোথায়, ফেবাসেস পরিবারের কোন উদ্ভিদের বীজ মশলা, স্বাদ এবং খাদ্যের পরিপূরক হিসাবে ব্যবহৃত হয়? এক, ট্রাইগোনেলা ফেনিয়াম গ্রাইকাম, না 2 নম্বর বলেছে ক্যাজান, 3 নম্বর আরাকিস হাইপোজোনিয়া, 4 নম্বর ডোলোচোস ওলিফেরা ল্যাব। উত্তর 1, এটা হচ্ছে উত্তর, ট্রাইগোনেল ফোনিয়াম গ্রাইকাম। নেক্সট কোশ্চেন, প্রধান কাণ্ড এবং শিকড়ের কোন অংশে স্পঞ্জি নরম প্যারেনকাইমা কোষ থাকে, যা উদ্ভিদের জন্য পুষ্টি বহন করে এবং সঞ্চয় করে? এগুলো পুরোপুরি এনসিইআরটি থেকে এসেছে, তাহলে আমাদের এনসিইআরটিটা পড়তে হবে। উত্তর কি বলেছে, ডি, মজ্জা বা পিত্ত। ঠিক আছে, মজ্জা বা পিত্ত। এই মজ্জা বা পিত্ত সম্পর্কে আমরা কিছু পড়ে নেই ফ্যাক্ট। মজ্জা বা পিত্ত হলো সংবাহী উদ্ভিদের কাণ্ড এবং শিকড়ের কেন্দ্রীয় অঞ্চল, যা মূলত স্পঞ্জি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, এবং এই কোষগুলো নরম এবং উদ্ভিদের মধ্যে পুষ্টি সঞ্চয় এবং পরিবহনের একটি অপরিহার্য ভূমিকা পালন করে। এবং মজ্জার প্রাথমিক কাজ হলো উদ্ভিদের জন্য খাদ্য ও জল সঞ্চয় করা। একটি উদ্ভিদের অন্যান্য অংশে পুষ্টি পরিবহনেরও সাহায্য করে। তাহলে এটি উদ্ভিদের অন্যান্য অংশ পুষ্টি পরিবহনে সাহায্য করে, জল সরবরাহ করে, খাদ্য সঞ্চয় করে, এগুলো একটা ইম্পর্টেন্ট, এই ফ্যাক্টগুলোকে মনে রাখবে। নেক্সট, ভাসমান বা ফ্লোটিং পাঁজরের উপর কত জোড়া নকল মানে ফলস পাঁজর অবস্থিত, যা কোস্টাল কার্টিলেজ দ্বারা একে অপরের সাথে সংযুক্ত? 3 জোড়া পাঁজর অবস্থিত। আমরা দেখি যে আমাদের যে হিউম্যান রিবস আছে, আমাদের যে পাঁজর, এই পাঁজর দেখো এখানে কি বলছে, হিউম্যান হ্যাভ এ টোটাল 12 পেয়ার, 12 জোড়া পেয়ার থাকে, মানে টোটাল কত, 24টা রিবস, হুইচ আস ডিভাইডেড ইন 3 ক্যাটাগরি, 3টে ক্যাটাগরি থেকে ভাগ করা যায়, একটা ট্রু রিবস মানে ফলস রিবস অ্যান্ড ফ্লোটিং রিবস। এখানে কোশ্চেন দিয়েছে ফ্লোটিং রিবস, দ্য ফলস রিবস আর 8, 9 and 10 পেয়ার রিবস লোকেটেড অ্যাবভ দ্য ফ্লোটিং রিবস। এই ফ্লোটিং রিবস মানে ভাসমান রিবসের এতে, এগুলো পুরো এনসিইআরটি যখন পড়াবো তখন আমি সব লাইন বাই বুঝিয়ে দেবো, ছবি দেখিয়ে দেখিয়ে টোটালটা কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। এখন জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করছি আমরা, সেটার দিকে ফোকাস করো। উত্তরটা মনে রাখবে 3। নেক্সট 10 নম্বর, শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুসের আয়তন পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তাহলে কি বলছে, শ্বাস প্রশ্বাসের সময় ফুসফুসের আয়তন পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সি, স্পেগনোমিটার। দাঁড়াও, ওয়েট, স্পিক্রোমিটার, এটা ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন 11,
জীবমণ্ডলের নিচে কোন প্রোটিনটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? তাহলে জীবমণ্ডলের নিচের কোন প্রোটিনটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? নিচে কোন প্রোটিন বেশি পরিমাণে? এক, রুবিসোকো প্রোটিন, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে বহুবার। রুবিসোকো প্রোটিন, এটা উত্তর। নেক্সট, কোন ভারতীয় প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা একটি কোষীয় মেসেঞ্জারের রহস্য উন্মোচন করেছেন যা আলঝাইমার এবং ডায়াবেটিসের চিকিৎসায় সাহায্য করতে পারে? উত্তর সি, আইআইএসএসসি বেঙ্গালুরু। নেক্সট কোশ্চেন, সরি, হার্জিচেস পরীক্ষা কত ধীর প্রমাণ প্রদান করে যে প্রোটিন নয় ডিএনএই জেনেটিক উপাদান? তাহলে হার্সি চেস পরীক্ষায় কত ধীর প্রমাণ প্রদান করেন যে প্রোটিন নয় ডিএনএ এই জেনেটিক উপাদান? ডিএনএ জেনেটিক উপাদান, এটা 1952 সালে, বি। নেক্সট, নিচের কোন বিকল্পটি পুনেটের বর্গক্ষেত্র মানে স্কোয়ারের ভবিষ্যৎবাণীগুলিকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করেন? এ বলেছে ভাই বোনদের এর মধ্যে জেনেটিক সংযোগ স্থাপন, বি, পিতামাতার মধ্যে ডিএনএ ক্রোম কয়েক প্রজন্ম ধরে জেনেটিক মিউটেশন, উত্তর ঘ, জেনোটাইপ এবং ফেনোটাইপ সম্ভাব্যতা। কিছু ফ্যাক্ট, পুনেট স্কোয়ার হলো একটি ডায়াগ্রাম যা দুটি পিতামাতার মধ্যে একটি জিনগত ক্রসের ফলে বংশধরনের সম্ভাব্য জেনোটাইপ এবং ফেনোটাইপের ভবিষ্যৎবাণী করতে ব্যবহৃত হয়। এটি বংশগতির ধরন অধ্যয়নের জন্য বিশেষভাবে উপযোগী। ফ্যাক্টগুলো কিন্তু অবশ্যই লিখে নিও। আর তোমরা বুঝতে পারছো তো আমি যে কোশ্চেনগুলো এনেছি কতটা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, পুরো সম্পূর্ণ বাংলা ভাষায়। নেক্সট কোশ্চেন, কোন চিকিৎসায় পরিভাষার খাদ্যাভ্যাসের ব্যাধিকে বর্ণনা করা হয়েছে যেখানে শক্তি ব্যয় প্রয়োজনীয়তার নিচে সীমাবদ্ধতা থাকে যার ফলে উল্লেখযোগ্য ওজন হ্রাস পায়? উত্তর এ অপশন, এটাই অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এটাই হচ্ছে উত্তর। নেক্সট, পেনোটিয়াম কোন রঞ্জক পদার্থ থাকে যা অম্লীয় পরিবেশে লালচে বেগুনি রং দেয়, মানে কম পিএইচ থাকে? এটাও হচ্ছে এনসিআরটির কোশ্চেন, এনসিইআরটি পুরো ফ্রি করাবো, এনসিআরটি সায়েন্সের দায়িত্ব টোটাল আমার। উত্তর বি, অ্যান্থোসায়ানিন, এটা হচ্ছে বেগুনি রং দেয়, রঞ্জক পদার্থ লালচে বেগুনি। নেক্সট, 2025 সালের খবরে গুইলেন বারে সিন্ড্রোম মানে জিবিএস মূলত মানবদেহের কোন অংশকে প্রভাবিত করে? 2025 সাল অনুসারে কোন অংশকে? এ, পরিফেরাল স্নায়ুতন্ত্র, এটাও একটা এনসিআরটির কোশ্চেন। ফ্যাক্ট কি দিয়েছে, জিবিএস প্রধানত পেরিফেরাল নার্ভ সিস্টেমকে প্রভাবিত করে যা মস্তিষ্ক, মেরুদণ্ড এবং শরীরের বাকি অংশের মধ্যে সংকেত প্রেরণের জন্য দায়ী। তাহলে কি এই পেরিফেরাল নার্ভ সিস্টেম কাকে সংকেত প্রেরণ করে? মস্তিষ্ক, মেরুদণ্ড, শরীরের বাকি অংশের মধ্যে সংকেত প্রেরণের জন্য দায়ী। নেক্সট, দুটি নিউরনের মধ্যে যে ফাঁক থাকে সেখানে তারা সংযোগাযোগ করে, তার জন্য নিচের কোনটি সঠিক পরিভাষা, মানে সঠিক এর মধ্যে কোনটা উত্তর বলছে পেয়েছে? বি হবে সেনোপটিক ফাঁক, সেনোপটিক ফাঁক। 19, কোন দীর্ঘস্থায়ী রোগে ফুসফুসের বায়ুথলির ভেতরের দেওয়াল যাকে অ্যালভিউলাই বলা হয় ক্ষতিগ্রস্ত হয় যার ফলে অবশেষে ফেটে যায়? উত্তর সি, এমফিসেমা। ফ্যাক্টগুলো দেখে নিই। এমফাইসিমা হলো একটি দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ যা ফুসফুসের বায়ুথলির ভেতরের দেওয়ালে ক্ষতি এবং ধ্বংসের দ্বারা চিহ্নিত করা হয় যাকে অ্যালভিউলাই বলা হয়। এটি অক্সিজেনের বিনিময়ের জন্য উপলব্ধ পৃষ্ঠের ক্ষেত্রফল হ্রাস করে এবং শ্বাস নিতে অসুবিধা সৃষ্টি করে। অ্যালভিউলাই হলো ফুসফুসের ছোট বেলুনের মতো গঠন। তাহলে পরীক্ষায় আসে কি, অ্যালভিউলাই হলো ফুসফুসের ছোট বেলুনের মতো গঠন যা শ্বাস প্রশ্বাসের সময় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়ের জন্য দায়ী থাকে। এবং এমফাইসিমার ক্ষেত্রে এই থলিগুলোর দেওয়াল দুর্বল হয়, ফেটে যায়, যার ফলে অনেক ছোট থলির পরিবর্তনে বড় বায়ুস্থান তৈরি হয়। এবং এক্সাইমা সাধারণত দীর্ঘমেয়াদী উত্তেজক পদার্থ সংস্পর্শে আসার কারণে হয়, যেমন তামাকের ধোঁয়া,
বায়ু দূষণ বা রাসায়নিক ধূমপান বিশ্বব্যাপী এক্সাইসিমার প্রধান কারণ। এক্সফাইসিমার প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, শাসা শব্দ এবং একটানা কাশি সময়ের সাথে সাথে একই অবস্থানে জীবনের মানকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। নেক্সট কোশ্চেন বা শেষ কোশ্চেন আজকের, কোন খনিজ পদার্থের পুরুষ প্রোজেস্টেট ইনসুলিন কণা গঠন, হজম, বিপাক এবং কার্যকারিতায় সাহায্য করে? উত্তর দস্তা। তাহলে আজকের 20টা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা করালাম পুরো সম্পূর্ণ বাংলা ভাষায়। তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, পুরো বাংলা ভাষায় এখানে প্রিপারেশন হবে, আর এনসিইআরটি টোটাল লাইন বাই লাইন পড়াবো আমি কিছুদিনের মধ্যেই। তোমরা সবাই পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। থ্যাংক ইউ।